নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইউএইর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক হয়েছে এবং এই ব্যাপারটায় কেবল যে ইউএই চিন্তিত তা না, ভারত সরকারও চিন্তিত। গোটা ঘটনা কি ঘটেছে, কেন আমরা চিন্তিত, এই ব্যাপারটা আমাদের এবার বুঝে নেওয়া দরকার। দেখুন, ইরান এবং আমেরিকার যে যুদ্ধবিরতি এইসব চলছে লাস্ট ৭৬ দিন ধরে, তাতে করে কিন্তু চাপা টেনশন কখনোই শেষ হয়নি, কারণ ফাইনাল সিজফায়ারে দুটো দেশ সম্মতি জানায়নি। এবার ইউএই, যারা আমেরিকার প্রোটেকশনে ছিল, এখনো আছে বলে আমরা ধরব, যারা ইরানের শত্রু এই সেন্সে, ইরান দেখছে যেখানে যেখানে আমেরিকার বেস আছে আমরা সেখানে মিডল ইস্টের বিভিন্ন দেশে অ্যাটাক করব, কারণ আমেরিকায় গিয়ে অ্যাটাক করার ক্ষমতা তো আমাদের হচ্ছে না। তো গতকাল দেখা গেল একটা ড্রোন অ্যাটাক হয়েছে এবং এটা মারাত্মক জায়গায় হয়েছে, ইউএইর, ইউনাইটেড আরব এমিরেটসের, যাদের সঙ্গে আমাদের জাস্ট ডিল সাইন হলো 30 মিলিয়ন ব্যারেল স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভের, তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক হয়েছে। দেখুন, যুদ্ধ বিভিন্ন দেশের হয়, কিন্তু কোথায় অ্যাটাক হচ্ছে সেই জায়গাগুলোর একটা লিমিট থাকে। আপনি কোনো দেশের সঙ্গে যুদ্ধে হসপিটালে অ্যাটাক করে দিতে পারেন না, যেটা পাকিস্তান আফগানিস্তানের হসপিটালে অ্যাটাক করে দিল, এটা মানবতার এগেনস্টে। আপনি কোনো যুদ্ধে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক করতে পারেন না, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক মানে যা হবার তাই, সেখান থেকে নিউক্লিয়ার রেডিয়েশন লিক করতে পারে। ইউএইর থেকেও নিউক্লিয়ার রেডিয়েশন লিক করছে, যদিও এখনো অবধি জানানো হয়েছে যে সেটা কন্ট্রোলড আছে, ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেওয়া সম্ভব। কিন্তু এই ড্রোন অ্যাটাকটাই যদি একটু বড় লেভেলে হয়ে যেত, যে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়াতো, তাতে করে সাধারণ মানুষের শরীরের ওপর যে ইম্প্যাক্ট পড়তো, তাতে তাদের গোটা জীবন তো শেষ হতোই, তাদের পরবর্তী প্রজন্মের জিনের মধ্যে এই নিউক্লিয়ার রেডিয়েশন এমনভাবে কাজ করত যে পরবর্তী 2-3টে প্রজন্ম বিকলাঙ্গ হয়ে জন্মাতো। তো এটা মানবতার চূড়ান্ত এগেনস্টের একটা কাজ। আর যখন যুদ্ধ এই লেভেলে চলে যায়, তখন যুদ্ধের মধ্যে আর কোনো ন্যায় নীতি কোনো পক্ষের থাকে না। এবার এই যে এটা করা হলো, এটা কি ইরানের দিক থেকেই করা হয়েছে? দেখুন, করবে আর কে, সম্ভাবনা তো একটাই। কিন্তু এখানে একটা অন্য থিওরি কাজ করছে। কি থিওরি? এটা কোনো ট্রিগার পয়েন্ট নয় তো ইচ্ছে করে বানানো। কেন বলা হচ্ছে? তার কারণ, ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প অদ্ভুত কিছু জিনিসপত্র লাস্ট একদিন ধরে পোস্ট করতে শুরু করেছেন। নিজেরই একটা ছবি দিয়েছেন একদম যুদ্ধের বেশে, উনি লিখেছেন কাম বিফোর দ্য স্টর্ম, ঝড়ের আগের শান্ত অবস্থা, এবং পিছনে আমেরিকান নেভি। তো আমেরিকান নেভি কি বড় কিছু অ্যাটাক করতে চলেছে ইরানে? সিগন্যাল তো এটাই পাওয়া যায়। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই সব অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র পোস্ট করছে ডোনাল্ড ট্রাম্প। স্পেস ফোর্স 9 ঘন্টা আগে পোস্ট করেছে, আমি লাইভ দেখাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প এখান থেকে সুইচ টিপছে, এখানে দুজন সায়েন্টিস্ট বসে রয়েছে, টার্গেট ডেস্ট্রয়েড, টার্গেট ডেস্ট্রয়েড, স্পেস ফোর্স দিয়ে অ্যাটাক করছে। কোথায় অ্যাটাক চলছে আপনি দেখুন, 9 ঘন্টা আগে পোস্ট করেছে ইরান। ইরানের 4 দিক থেকে কিছু একটা অ্যাটাক হচ্ছে, দেখুন সব দিক থেকে অ্যারো দেওয়া ইরানের ওপর। তো সমস্ত অ্যানালিস্টরাও একই কথা বলছে, আমি আপনাকে দেখাচ্ছি যে ট্রাম্প পোস্টস গালফ ম্যাপ উইথ ইউএস ফ্ল্যাগ, এক্সপ্লোশন পিকস অ্যামিড ওয়ার এসকেলেশন থ্রেট। দেখুন, চারদিকে বিস্ফোরণ হচ্ছে, এরকম কিছু একটা ছবি পোস্ট করে যাচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি। আপনি ভাবুন, ভারতবর্ষের যিনি রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে সর্বোচ্চ ক্ষমতায় বসে রয়েছে, প্র্যাকটিক্যালি রাষ্ট্রপতিকে বাদ দিয়ে, কারণ ওনার প্র্যাকটিক্যাল ক্ষমতাটা তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মতো নয়, তিনি যদি এরকম কিছু পোস্ট করতেন, সেটা নিয়ে কি সারা দেশ তোলপাড় হয়ে যেত না? এবার আমেরিকার রাষ্ট্রপতি পোস্ট করছে, তার সিগন্যালটা আপনি বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। এবার এটা আপনি ভেবে দেখুন যে ট্রাম্প এই ড্রোন অ্যাটাকের আগেই পোস্ট করে দিয়েছে কাম বিফোর দ্য স্টর্ম, কিছু একটা ঝড় আসতে চলেছে। তো ট্রাম্প কি ওয়েট করছিল একটা ট্রিগার পয়েন্টের জন্য, যে ইরানের দিক থেকে একটা মিসক্যালকুলেশন, একটা মিস অ্যাডভেঞ্চার হোক, তারপর আমরা শুরু করব নতুন করে যুদ্ধ, এবং নিজস্ব স্পাই এজেন্ট বসিয়ে রেখে ইরানের আর্মির মধ্যে, সেখান থেকে কি
ইউএইর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাটাকটা করিয়ে দেওয়া হলো, যে ইরানের মিলিটারির মধ্যেই বসে রয়েছে আমেরিকার অ্যাসেট, যারা ইরানের মিলিটারিকে উত্তক্ত করছে বা এমন কিছু ডিসিশন নিচ্ছে যেটা ইরানের সাধারণ মানুষের তো মনে হচ্ছে বাহ, বীরত্বপূর্ণ কাজ হয়েছে, এ একদম আমাদেরই দেশপ্রেমী লোক, কিন্তু আসলে আমেরিকার হয়ে সে কাজটা করে দিচ্ছে, ট্রিগার পয়েন্টটাকে সে জাস্ট এক্সাইট করে দিল। এইবার যা হবার আমেরিকা তো বুঝে নেবে, প্রশ্ন থাকছে। দেখুন, গন্ডগোলের ব্যাপার যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফলআউট। যখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইরান অ্যাটাক করে দিয়েছে, এবার ইউএই পাল্টা অ্যাটাক করতে পারে, আমেরিকা ইসরায়েল পাল্টা অ্যাটাক করতে পারে। সারা পৃথিবীর কাছে ওদের লজিক এস্টাবলিশ হয়ে গেল যে ভাই, নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে অ্যাটাক আমরা আগে শুরু করিনি, রানিং নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে। ইরানের যে সমস্ত জায়গায় ইউরেনিয়াম এনরিচমেন্ট হয় সেটাকে আমরা বম্বার্ড করতে চেষ্টা করেছি, কিন্তু ইরান কি করছে, ইউএইর রানিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক করছে। এবার যদি বড় রকমের অ্যাটাক পাল্টা অ্যাটাক হয়, সেখানে যদি নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে বড় অ্যাটাক বিস্ফোরণ হয়, নিউক্লিয়ার ফলআউট কিন্তু হবে, মানে রেডিয়েশন লিকেজ। এবং চিন্তার ব্যাপার যেটা ভারতের কাছে, রেডিয়েশন লিকেজ হলে আপনি ভাবুন, ইউএই তো গেল, গালফ কান্ট্রিজ তো গেল, ইউএই স্পেশালি কেন গেল, আবুধাবি, দুবাই, এই সমস্ত শহরকে গ্লোবাল সিটি হিসেবে মার্কেটিং ক্যাম্পেনিং করে যাচ্ছিল ইউএই। ভারতবর্ষেরও বড় লোকদের ওখানে ফ্ল্যাট আছে, বাংলো আছে, পেন্ট হাউস আছে। তো কোনো দেশের কোনো বড় লোক চাইবে না যে এমন একটা দেশে গিয়ে আমি পেন্ট হাউসে বাস করব যেখানে নিউক্লিয়ার রেডিয়েশন বেরোচ্ছে, মরেই তো যাবে। এবং ভারতবর্ষের জন্য গন্ডগোল কি, আপনি যদি হাওয়ার গতিবেগ লক্ষ্য করেন, গতিমুখ, তাহলে সেটা দেখবেন ওয়েস্ট থেকে ইস্টের দিকে এই মুহূর্তে। এবং ইউএই থেকে ইরানের দিক থেকে আপনি বাতাসের জাস্ট গুগল করে দেখে নিন গতি প্রকৃতি। আফগানিস্তান হয়ে ওপর দিকে গিয়ে পাল্টা ব্যাক করে পাকিস্তান হয়ে দিল্লিতে ঢুকছে। এবং ইরান থেকে আপনি দেখুন, ইরান থেকে সমুদ্র হয়ে আমাদের সাউথার্ন স্টেট, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, এই সমস্ত জায়গায় হাওয়াটা ঢুকছে। তো কম পরিমাণে হলেও কিন্তু নিউক্লিয়ার রেডিয়েশন ভারতবর্ষেও বিভিন্ন জায়গায়, দিল্লি থেকে শুরু করে আমাদের সাউথার্ন স্টেট, এখানে পৌঁছাতে পারে। এবং যেটা মনে করা হচ্ছিল যে এই যুদ্ধের ইম্প্যাক্ট ইকোনমিক্যাল, এনার্জির দিক থেকে সব জায়গায় ইনফ্লেশন হবে, শুধু তাই নয়, এবার এই যুদ্ধের ইম্প্যাক্ট হেলথে চলে আসছে, পরিবেশে চলে আসছে। যদি ভারতবর্ষে এই নিউক্লিয়ার ফলআউট এসে পৌঁছায়, ভারতবর্ষের চাষ ক্ষতিগ্রস্ত হবে, অ্যাসিড রেন হতে পারে, ইভেন মানুষজনকে নির্দিষ্ট কিছুদিন বাড়ির মধ্যে থাকতে হতে পারে, বাড়ির বাইরে বেরোনো রিস্ক হয়ে যেতে পারে। কারণ ওই নিউক্লিয়ার রেডিয়েশন শরীরের মধ্যে ঢুকলে লং টার্মে কি কি ক্ষতি করে দিতে পারে তা এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিতই নয়, এখনো রিসার্চ চলছে। এত ডেঞ্জারাস জিনিস এটা, এই চিন্তাও থাকছে। এবং এই জন্য এবার সারা পৃথিবীর একসঙ্গে এসে এই যুদ্ধ ঠেকানো উচিত। কারণ প্রচুর মানুষের, যারা এই যুদ্ধে কোনোভাবে জড়িতও নয়, পাকিস্তানের সাধারণ মানুষ হোক, আফগানিস্তানের মানুষ হোক, গালফ কান্ট্রিজের মানুষ হোক, এবং ইন্ডিয়ার কিছু পার্টের মানুষ হোক, তাদের জীবনও কিন্তু এবার ঝুঁকির মুখে এসে যাচ্ছে, যেটা গতকাল ঘটলো তারপর। এবার আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে যে দেখুন, ইরান যদি ওদের নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি ডিসম্যান্টেল নাও করতে চায়, 20 ইয়ার পজ ঘোষণা করে দিক যে নেক্সট 20 বছর ওরা করবে না, তাহলেও আমরা সিজফায়ার করে দেবো, তাহলেও আমরা মেনে নেব। আমেরিকার দিক থেকে মোটামুটি এই আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছেছে এবং এই অফার ইরানকে দেওয়া হয়েছে। এবার উল্টো দিকে যেগুলো জায়গা নিয়ে সমস্যা হচ্ছে সিজফায়ারে পৌঁছাতে, কম্পেনসেশন, ইরান বলছে যুদ্ধে আমাদের যে মারাত্মক ক্ষতি হয়েছে, আমাদের দেশ, ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমি শেষ, তার ক্ষতিপূরণ দাও। আমেরিকা বলছে 1 টাকা দেব না, আমাদেরও তো উল্টে ক্ষতি হয়ে গেছে, আমরা টাকা দেবো কোত্থেকে। 2, সিজফায়ার,
ইরান বলছে সম্পূর্ণ সিজফায়ার চাই ইনক্লুডিং লেবানন। লেবাননে যে ইসরায়েল তাণ্ডব চালাচ্ছে ডেলি, ওখানেও থামতে হবে, কারণ লেবাননের যারা জঙ্গি গোষ্ঠী হেজবোল্লাহ তারা ইরানেরই অ্যালাই। আমেরিকা বলছে লেবাননকে আমরা ইনক্লুড করতে পারবো না, আর ইরানের সিজফায়ারও হবে কন্ডিশনাল, আমরা এখনই ফুল গ্যারান্টি দিতে পারছি না। 3, ইরান বলছে আমাদের যত অ্যাসেট তোমরা ফ্রিজ করেছো সেগুলোকে ফিরিয়ে দিতে হবে, আমেরিকা বলছে দেব না। 4, ইরানের দাবি ইরানের ওপর থেকে সমস্ত স্যাংশন তুলে নিতে হবে, ইনক্লুডিং অয়েল স্যাংশন। ইরান পৃথিবীর যে কোনো দেশে আর 5টা স্বাভাবিক দেশের মতো তেল বিক্রি করতে পারবে, আমেরিকা বলছে কথা দিতে পারছি না। এবং ইরান নিজের নিউক্লিয়ার প্রোগ্রাম ছাড়তে নারাজ, আমেরিকার দাবি 400 কেজি এনরিচড ইউরেনিয়াম আমেরিকার হাতে ফেরত দিতে হবে এবং অন্তত 20 বছরের জন্য পজ ঘোষণা করতে হবে। দুটো দেশ এই 5টা ডিম্যান্ড নিয়ে এতটা আলাদা আলাদা ওপিনিয়নে বসে রয়েছে, এদেরকে এক জায়গায় আনাটা খুবই চাপের। এবং স্ট্রেট অফ হরমুজ, ইরানের দাবি স্ট্রেট অফ হরমুজে পুরোপুরি লিগাল ইরানের কন্ট্রোল, এটা অ্যানাউন্স করে দিতে হবে, কারণ ইরান বুঝে গেছে স্ট্রেট অফ হরমুজ ওদের কাছে থাকা এমন একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে ওরা আমেরিকাকে ঘায়েল করতে পারে, পৃথিবীর যে কোনো বড় বড় শক্তিকে ঘায়েল করে দিতে পারে। আমেরিকা এটাতেও নারাজ। এবার রাশিয়া মাঝখানে দেখবেন 2 দিন আগে বলেছে যে ভারত মিডিয়েটর হতে পারে এই যুদ্ধ থামানোর জন্য। এর আগে ইউরোপিয়ান কিছু কান্ট্রির রাষ্ট্রপ্রধানও বলেছিল যে ভারতকে মিডিয়েটর হওয়া উচিত, কিন্তু তা সত্ত্বেও ভারত কিছুতেই মিডিয়েটর হচ্ছে না। কেন? পাকিস্তানকে কেউ বলছে না পাকিস্তান লাফিয়ে লাফিয়ে মিডিয়েটর হিসেবে চলে যাচ্ছে, ভারত কেন যাচ্ছে না? কারণ কমন সেন্স। একটা কমন সেন্স হয়তো আমার আপনার প্রত্যেকের আছে। রাস্তায় দুজন মানুষ ঝগড়া মারামারি করছে, আমরা যদি ঠিকঠাক মানুষ হয় তাদেরকে গিয়ে থামাবো, তাই তো? মিডিয়েটর হিসেবে দুজনকে থামিয়ে দেবো, ফালতু মারামারি করবে কেন? ট্রেনে বাসে এরকম আমরা দেখেছি থামাতে। ধরুন আপনি দেখলেন যে 2 দল মাতাল চূড়ান্ত মদ খেয়ে রয়েছে, কেউ কোনো হুঁশে নেই, 2 দল 10টা 10টা 20টা গুন্ডা মস্তান প্রকৃতির, 2 দল চূড়ান্ত মারামারি করছে, আপনি মিডিয়েটর হতে যাবেন? আপনার কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে এখানে মিডিয়েটর হতে গিয়ে কোনো লাভ নেই, এরা বোঝার মতো সেন্সেই নেই, এদের নার্ভই এদের কন্ট্রোলে নেই। আমি ফালতু বোঝাতে যাবো কেন? আমারই অপমান করে দেবে এরা। আমি পারলে পুলিশকে ফোন করব, পুলিশ এসে উত্তম মধ্যম দেবে, তবে এরা ঠিক হবে। এবার আন্তর্জাতিক মঞ্চে তো পুলিশ নেই, ইউএন কি করবে? ইউএন এর তো হাত পা বাঁধা, কিছুই করতে পারছে না ইউএন। তো মিডিয়েটর মানে 2 দলকে সামনে এনে বুঝিয়ে সুঝিয়ে একটা জায়গায় নিয়ে আসা, মারামারি বন্ধ করানো। আপনি দেখতে পাচ্ছেন যে এইরকম যাদের বোধ বুদ্ধি নেই, যারা হয়তো মদের প্রভাবে রয়েছে, তাদের মধ্যে আপনি মিডিয়েশনে যাবেন? আপনার কমন সেন্স থাকলে যাবেন না। যেখানে সম্ভব নয়, এখানে ফালতু গিয়ে অকারণে নিজের বদনাম করে হবেটা কি? তো ভারতবর্ষ আন্তর্জাতিক মঞ্চে সেই সেন্সটা, কমন সেন্সটা নিয়ে চলে। যেখানে সম্ভব নয় মিডিয়েশন, 1% সম্ভাবনা থাকলেও গিয়ে করে দিতাম আমরা। উল্টো দিকে ইসরায়েল বসে রয়েছে, যার অঙ্গুলি হেলন ছাড়া আমেরিকা চলবে না। ইসরায়েল আসছেই না আলোচনার মধ্যে। ইসরায়েল যতক্ষণ না আলোচনায় আসবে ততক্ষণ আলটিমেট সিজফায়ার হবেটা কি করে? তো অকারণে ইসলামাবাদ পিস টক, তারপর যখন ওটা ফেল হবে সারা পৃথিবীর কাছে মুখ ছোট হয়ে যাওয়া। ওরকম দিল্লি পিস টক করে পিস টকটাকে ফেল করিয়ে সারা পৃথিবীর কাছে নিজেদের বদনাম করিয়ে কোনো দরকার নেই। তো ভারতবর্ষ সেই সময়ই মিডিয়েটর হবে, যদি হয় তো, যেখানে ভারতবর্ষ সম্ভাবনা অন্তত দেখতে পারবে। এই কমন সেন্সটা থাকা খুব জরুরি, যেটা কেন জানি না পাকিস্তানের নেই, আর কেন জানি না কি থাকলে কি আর রিলিজিয়ানের ভিত্তিতে আলাদা দেশ করে, দেশ টেশ করে চালাতে পারছে না, খেতেও পায় না, এখন একসঙ্গেই তো থাকতো কমন সেন্স থাকলে। যাই হোক, আমারই কমন সেন্সের অভাব যে পাকিস্তানের কমন সেন্স আমি এক্সপেক্ট করি। এবার এই অবধি আপনাদের বোঝাতে পারলাম। এবার আপনারা যারা স্কিল বাংলা পরিবারের সদস্য, মানে যারা আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন এবং দীর্ঘদিন ধরে প্রত্যেক দিন জিওপলিটিক্সের আপডেট এই চ্যানেলে দেখেন, এবার আমি
আপনাদেরকে বেশ কতকগুলো আপডেট দেব, যেগুলো আপনাদের জানা উচিত, কারণ স্কিল বাংলা পরিবারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের নতুন ইউটিউব চ্যানেল এসছে, নতুন ফেসবুক পেজ এসছে। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা সবসময় খেয়াল করি। আপনারা অনেকে বলেছিলেন যে স্যার ফেসবুকে ভিডিও আপলোড করুন, এই টপিকগুলো নিয়ে ভিডিও করুন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে হয়তো করতে পারি না, কিন্তু কমেন্ট দেখে আমার টিম ব্যাকএন্ডে ওদেরকে নিয়ে আমি কাজ শুরু করে দিই। আজকে পর অনেকগুলো আপডেট দেওয়ার আছে, মিনিট 2-3 দিন আমাকে, আমি দিয়ে দিই আপডেট। নাম্বার 1, পডকাস্ট। আমি 4-5 দিন আগে অ্যানাউন্স করেছিলাম যে এই চ্যানেলে যারা ডাক্তার আছেন তারা যদি দয়া করে আমাদের চ্যানেলে পডকাস্ট করতে রাজি হন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সহজভাবে বাংলা ভাষায় আলোচনা করব, যাতে করে মানুষজনের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে এবং মানুষ রোগে পড়ার আগেই সচেতন হতে পারবে, বা যদি রোগাক্রান্ত হয়ও প্রথমেই ঠিক ট্রিটমেন্টে অল্প খরচে অল্প ভোগান্তিতে সুস্থ হয়ে যেতে পারবে। তো আমরা পডকাস্ট শুরু করে দিয়েছি। গতকাল আমাদেরই এই চ্যানেলের দর্শক, সম্মানীয় স্বনামধন্য ডক্টর সুপ্তি মুখোপাধ্যায় ম্যাডাম, যিনি জোকাতে ঋষি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির কর্ণধার, MBBS MD, দীর্ঘদিনের অভিজ্ঞ ম্যাডাম এসেছিলেন আমাদের স্টুডিওতে। ওনার সঙ্গে একটা 40-45 মিনিটের পডকাস্ট আমরা করেছি। সেটা হয়তো আগামীকাল বা আগামী পরশু এই চ্যানেলে আমরা আপলোড করব। পডকাস্ট সমস্ত এই চ্যানেলেই আপলোড হবে। এবং পরপর আরও যারা ডাক্তারবাবুরা আছেন, যারাই ওখানে নিজের নাম এবং কন্ট্যাক্টস দিয়ে আমাদের ধন্য করেছেন, তাদের প্রত্যেককে আমার টিম রিচ আউট করবে এবং তাদের ব্যস্ত শিডিউলের মধ্যে টাইম স্লট দেখে নিয়ে, আমার টাইম স্লট দেখে নিয়ে আমার টিম ম্যাচ করে এক একটা করে পডকাস্ট প্রত্যেক 2-3 দিন পর পর আমরা অ্যারেঞ্জ করব। আপনাদের যেটা দায়িত্ব থাকবে, এই পডকাস্টগুলো থেকে শরীর স্বাস্থ্য সম্পর্কে ঠিকঠাক লার্নিং নিয়ে নিজে সুস্থ থাকা, নিজের পরিবারকে সুস্থ রাখা। কারণ যদি ওটি করা যায়, সুস্থ থাকা যায়, বাকি চাকরি, ব্যবসা, কাজকর্ম সব ঠিক করে হবে, আনন্দ উপভোগ সব হবে, অসুস্থ শরীরে কিছু হবে না। তো এইটুকু করতে পেরে আমি আপনাদেরকে খুব আনন্দের সঙ্গে জানালাম আমাদের নতুন উদ্যোগ যে আমরা শুরু করে দিতে পেরেছি। আর আবারও যে সমস্ত ডাক্তারবাবুরা নিজের নাম কন্ট্যাক্টস দিয়েছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। সেকেন্ড, এনজিও আপডেট। প্রায় 50টার মতো এনজিও ওই 4-5 দিন আগেই গুগল ফর্মে নিজেরা সাবমিট করেছিলেন নিজেদের তথ্য, এবং এই সমস্ত এনজিওর ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখে যারা ঠিকভাবে কাজ করছেন মানুষের জন্য, দেশের জন্য, তাদেরকে আমরা যতটা যেভাবে পারি সাহায্য করব, তাদের সঙ্গে থেকে গ্রাউন্ডে দাঁড়িয়ে থেকে কাজ করব, এবং যা যা কাজ হচ্ছে তার আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকব, কারণ এটা আপনাদের চ্যানেল, আমার নয়। থার্ড, আমি ফেসবুক নতুন পেজ আর নতুন ইউটিউব চ্যানেলের ব্যাপারেও আসছি, তার আগে বলে নিই, যারা আপনারা স্টক মার্কেট ব্যাচের স্টুডেন্ট, আপনাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে বাংলা ট্রান্সলেটেড ভিডিও আপলোড করে দিয়েছি। আপলোডিং প্রসেস চলছে, দেখে নেবেন অ্যাপে। আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমরা মাইন্ড ম্যানেজমেন্ট এবং ইয়োগার কোর্স অ্যাড করে দিয়েছিলাম, দেখে নেবেন অবশ্যই। এবং আপনাদের জন্য লাইভ স্পেশালিস্টকে দিয়ে আরও Q&A সেশন অ্যারেঞ্জ করা হবে, কারোর কাছ থেকে আর কোনো এক্সট্রা টাকা লাগবে না। সেকেন্ড, এআই আপডেট। যারা এআই ব্যাচে ভর্তি হয়েছেন তাদেরকে বলছি, আপনাদের জন্য বেসিক কম্পিউটারের 24টা ক্লাস রেকর্ডেড ফ্রি অফ কস্ট আপলোড করে দেওয়া হয়েছে, দেখে নেবেন, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। এবং যারা ইয়োগা ব্যাচে ভর্তি হয়েছিলেন তাদেরকে বলছি, শ্রেষ্ঠা ম্যাডাম 20খানা এক্সট্রা ক্লাস কোর্স কমপ্লিট হয়ে তো গেছে আমি জানি, তারপর আরও নিতে চান, আরও বেটারমেন্টের জন্য আপনাদের সেই ক্লাসও শুরু হয়ে গেছে, অ্যাপে দেখে নেবেন, তার জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না। কারণ যারা একবার স্কিল বাংলাতে কোনো কিছুতে এনরোল করেন তাদেরকে তারপর কমিটমেন্টের থেকে বেশি সার্ভিস দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। এইভাবেই প্রত্যেক স্টুডেন্টের পাশে থাকবো, অতীতেও থেকেছি। যদি
কারোর কোনো কিছু ইনফরমেশন পেতে অসুবিধা হয় যে আমি তো এক্সট্রা ক্লাসটা দেখতে পাচ্ছি না বা কি করে রেকর্ডিংটা দেখবো বুঝতে পারছি না, এটি আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার 9650634247, এই নাম্বারে ফোন করে 2 প্রেস করবেন, আমাদের সাপোর্ট টিম আপনাকে হেল্প করে দেবে, নিশ্চিন্তে থাকুন। অফিস টাইমে করবেন এই ফোনটা প্লিজ। এই নাম্বারে না পেলে 8130209247, এই নাম্বারে ফোন করেও 2 প্রেস করতে পারেন, এটাও আমাদের সাপোর্ট টিমের কাছে ফোন যাবে এবং আপনাকে আপনার প্রবলেমের সলিউশন দেওয়া হবে। কারণ এনরোলমেন্ট করার পর যাতে প্রত্যেকে ঠিকঠাক সার্ভিস পান তার জন্য আমাদের আলাদা টিমের ব্যবস্থা করা হয়েছে, সবসময় থাকে আমাদের। তাতে হয়তো খরচ হয়, ম্যান পাওয়ার বেশি লাগে, কিন্তু আমি সবসময় মনে করি যে নিজের কমিটমেন্টে 100-200% না দিতে পারলে নিজের জায়গা থাকে না। সেই জন্যই এত বছর ধরে এত সফলতার সঙ্গে আমাদের ইনস্টিটিউট একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। নেক্সট আপডেট, আমরা একটা ফেসবুক পেজ তৈরি করেছি জাস্ট গতকাল, যার নামও হচ্ছে স্কিল বাংলা। এই ইউটিউব চ্যানেলের নাম স্কিল বাংলা, ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন এই একই বানানে স্কিল বাংলা, আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। ফেসবুকে কি হবে এবং ইউটিউবে কি হবে? ইউটিউবে আমি সচেতনভাবে কোনোদিন ইন্টারনাল পলিসি নিয়ে কোনো ভিডিও করি না, কারণ এই ইউটিউব চ্যানেলে আমরা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সম্পর্কের ভিডিওই করে থাকি। আপনারা যতই রিকোয়েস্ট করুন, নিট পেপার লিক নিয়ে ভিডিও আমি করি না, রাজ্যে বিজেপি সরকার এসছে তার স্কিম ইত্যাদি নিয়ে ভিডিও আমি করি না, বিজেপিরও করি না, কংগ্রেসেরও করি না, তৃণমূলেরও করিনি, কোনোদিন করিনি। হ্যাঁ, কোনোটার সঙ্গে যদি আন্তর্জাতিক সম্পর্কের যোগাযোগ থাকে তখনই করেছি, যে রাজ্যে বিজেপি এসছে, বর্ডারে ফেন্সিং দেওয়া হবে, বর্ডার মানেই এবার আন্তর্জাতিক ব্যাপার চলে আসছে, সেটা নিয়ে করেছি, কিন্তু অন্য কোনো কিছু নিয়ে কখনো করিনি। কারণ এই চ্যানেলটা আন্তর্জাতিক সম্পর্কের চ্যানেল। এই চ্যানেলে যারা আছেন তারা জানেন যে রোজ এখানে জিওপলিটিক্স আলোচনা হয়, অন্য কিছু নয়। কাজেই যতই লোভনীয় টপিক হোক, ভিউ পাওয়া যাক, কোনো দিন করিনি। ফেসবুক যে পেজ খোলা হয়েছে, এখানে যেটা হবে, আমাদের দেশের কেন্দ্র সরকার এবং রাজ্যের রাজ্য সরকার যে ইন্টারনাল পলিসিগুলো করবে, বিধানসভায় যা আলোচনা হবে, লোকসভায় যা আলোচনা হবে, সেইগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করব ফেসবুকে। এবং দেশের মধ্যেকার যে সমস্ত প্রবলেম থাকবে, সমাজের ইস্যু থাকবে, সেগুলো নিয়েও আলোচনা করব। সেখানে নিট পেপার লিকের ভিডিও থাকবে, সেখানে শুভেন্দু অধিকারীর ঘোষণা করা কোনো সরকারি স্কিম থাকলে তার ভিডিও থাকবে, সেখানে ভারত সরকারের কোনো পলিসির ভুল থাকলে ঠিক থাকলে তারও ভিডিও থাকবে। কাজেই যারা ওটাই ইন্টারেস্টেড তারা ফেসবুকে গিয়ে স্কিল বাংলা পেজটাকে ফলো করে রাখতে পারেন, লাইক করে রাখতে পারেন, ডেলি ভিডিও পাবেন। যারা এটাই ইন্টারেস্টেড কেবল এই ইউটিউবেই থাকবেন, যারা দুটোই ইন্টারেস্টেড তারা দুটোই দেখে নেবেন। আমাদের নতুন উদ্যোগ আপনাদেরকে জানানো দরকার, কারণ এটাও আপনাদের জিনিস, তাই জানালাম। নেক্সট, আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি, সেটার নাম হচ্ছে এমপ্লয়মেন্ট বাংলা। ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন এমপ্লয়মেন্ট বাংলা এই বানানে, তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাবেন। ওই চ্যানেলটার দায়িত্ব আমরা দিয়ে রেখেছি সুদীপ্ত স্যারকে, যিনি আমাদের ফিজিক্সের টিচার, রেলওয়ের মেন্টর। বাংলার বেকার যুবক যুবতীদের জন্য প্রত্যেক দিন একটা করে প্রাইভেট চাকরির খবর, সরকারি চাকরির খবরের জন্য তো আমাদের প্রচুর চ্যানেল আছে, প্রাইভেট চাকরির খবর আমরা এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। কাউকে বেকার থাকতে দেব না, চাকরির খবর আমরা দেব। কোথায় খবর পাবো ভাবতে হবে না। মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশন, সব যোগ্যতার চাকরির খবর এমপ্লয়মেন্ট বাংলা ইউটিউব চ্যানেলে ডেলি দেওয়া হবে, সুদীপ্ত স্যার দেবেন। আপনাদের বাড়ির কেউ যদি ইয়াং বেকার ছেলে মেয়ে থাকে তাদেরকে বলবেন এই চ্যানেলটা ফলো করে রাখতে, আপনাদের ফলো করার দরকার নেই, মানে সাবস্ক্রাইব করে রাখতে। এবং লাস্ট একটা আপডেট দিয়ে শেষ করব, আজকে অনেকগুলো আপডেট। আমাদের রাজ্যে সরকার পরিবর্তনের পর সরকারি চাকরির একটা সুন্দর হাওয়া তৈরি হয়েছে। তার কারণ পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন বোর্ড, 10টা পরীক্ষার রেজাল্ট একসঙ্গে বের করেছে। মিসলেনিয়াস বলে একটা পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে এখন,
20 তারিখ অবধি চলবে, আর দুদিন হাতে আছে। এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় শ্রী দিলীপ ঘোষ তিনি বলেছেন 6,500 শূন্য পদে রিক্রুটমেন্ট হবে। এবং জাস্ট গতকালই অ্যানাউন্স করা হয়েছে, আমি যদি ভুল না করি মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন শুভেন্দু অধিকারী মহাশয়, যে 20,000 শূন্য পদে পুলিশে রিক্রুটমেন্ট হবে। তো আমাদের যে অফলাইন ক্লাসরুম সেখানে সিট থাকে না, খুব কষ্ট করেই পেতে হয়। যদি কোনো নতুন ব্যাচ শুরু হয় বা সিট থাকে, আমি সেটা আগামীকাল আপনাদেরকে জানাবো। আমার এখানে সুযোগ না পেলেও আপনাদের বাড়ির ছেলেমেয়েরা বা তোমরা যারা ইয়াং রয়েছো, যারা সরকারি চাকরিগুলো দেবে, যে যে ইনস্টিটিউটে সুযোগ পাচ্ছ সেখানেই ভর্তি হও। এবং সরকারি চাকরির যেই খবরগুলো আসছে, এতে আমি সরকারি চাকরির টিচার হিসেবে প্রিপারেশনের খুব হ্যাপি। স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হয়ে গেলে, আমার স্টুডেন্টদের চাকরি হয়ে গেলে, পরীক্ষা নিয়ে যোগ্যতার ভিত্তিতে, ব্যাস যোগ্য ওদের বানানোর দায়িত্ব আমাদের ইনস্টিটিউটের টিচারদের, আমি আরও হ্যাপি হব। এখন যেটুকু হ্যাপি নতুন সরকার আসার ফলে, আপনারা যারা যারা এই দলটিকে ভোট দিয়েছিলেন, বিজেপি দলটিকে, বা ভোট দিতে মানুষকে উৎসাহিত করেছিলেন, তাদের অনেক ধন্যবাদ। কারণ নতুন সরকার আসার পর রাজ্যে চাকরির দিকে ভালো কাজ করছে। তো সরকারি চাকরির প্রিপারেশনের ইনস্টিটিউটের টিচার হিসেবে আপনাদের ধন্যবাদ জানানো আমার উচিত, কারণ আপনারা অনেকে হয়তো এই নতুন সরকার আনতে সাহায্য করেছেন। তো অনেক কিছু আজকে আপডেট দিয়ে দিলাম, আপনারা ফলো করে নেবেন যেগুলো যেগুলো বললাম সেগুলো। ভালো থাকবেন প্রত্যেকে, থ্যাংক ইউ।